পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি খুবই ভালো আছো। এই করোনাকালীন সময়ে তোমরা বেশ সুরক্ষিত আছো, বাসায় পরিষ্কার পরিচ্ছন্নতা মেনেই চলছো আশা করছি। তো আমি আজকে বাংলা ক্লাসে স্বাগত জানাচ্ছি তোমাদের। রোটারি স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি আয়েশা বেগম বাংলা ক্লাসে তোমাদের স্বাগতম। বাংলা বিষয়টি খুব মজার, তাই না? মজা মজা করে গল্প পড়া যায়, সুন্দর সুন্দর ছন্দে ছন্দে কবিতা পড়া যায়। বাংলা ক্লাস মানেই মজার, তাই না? তো প্রিয় শিক্ষার্থী, আমি আজকে তোমাদের পড়াবো খুব সুন্দর একটি কবিতা। সেটির নাম হচ্ছে সংকল্প। সংকল্প শব্দের অর্থ নিশ্চয়ই তোমরা জানো। সংকল্প, আমরা যখন কোনো কাজ করব বলে মনস্থির করি সেটাকে বলে সংকল্প করা, পরিকল্পনা করা, প্রতিজ্ঞা করা, কর্ম স্থির করা। হ্যাঁ, পরিকল্পনা যে আমি এই কাজটি করব। আমরা কিন্তু সবসময় সংকল্পের মধ্যে থাকি, মানে আমরা পরিকল্পনা করতেই থাকি, এই কাজটি করব, ওই কাজটি করব, ঠিক না? তো সুন্দর একটি কবিতা সংকল্প। এটি পড়তেও বেশ মজার একটি কবিতা। তোমাদের মতো ছোট ছোট ছেলে মেয়েরা কত কি স্বপ্ন দেখে এবং সেটি বাস্তবায়ন করার জন্যও চিন্তা করে, এবং যে যা সংকল্প করে, চিন্তা করে, সে কিন্তু তা বাস্তবায়ন করতে পারে, তাই না? তো সংকল্প কবিতাটি খুবই সুন্দর। কে লিখেছেন? লিখেছেন কাজী নজরুল ইসলাম, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম কোথায় জন্মগ্রহণ করেন? পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার সুরুলিয়া গ্রামে তিনি 1899 সালে জন্মগ্রহণ করেন আর মৃত্যুবরণ করেন 1976 সালে। আমাদের অত্যন্ত প্রিয় কবি, তাকে আমরা বলি জাতীয় কবি, তাকে আমরা বলি বিদ্রোহী কবি। তিনি অসংখ্য কবিতা লিখেছেন। তোমাদের জন্য সুন্দর সুন্দর অনেক কবিতা আছে তার। তিনি শুধু কবিতাই লেখেন নাই, তিনি গল্প লিখেছেন, উপন্যাস লিখেছেন, প্রবন্ধ লিখেছেন, সব মানে গান লিখেছেন। সাহিত্যের সকল শাখায় তিনি তার অবদান আছে। তিনি একজন মহৎ, একজন গুণী, শ্রদ্ধাভাজন কবি কাজী নজরুল ইসলাম। আচ্ছা, কবিতাটা একটু আমরা পড়ি না? কবিতাটি পড়তে ভীষণ মজার। তোমরা যেমন বদ্ধ ঘরে থাকতে চাও না, তোমাদের মনে হাজারো চিন্তা আসে, ওইটা কি, ওইটা কেমন, ওইটা কি করে হয়। কেউই বদ্ধ ঘরে থাকতে চায় না। থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরে ঘূর্ণি পাকে। দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে। এই যে ছোট্ট ছোট্ট কিশোর কিশোরী, তোমাদের মতো বয়স, তারা দেখতে পাচ্ছে যে সবাই ছুটছে, দেশ থেকে দেশে ছুটে যাচ্ছে। শুধু দেশ থেকে দেশে না, আজকে দেখো চাঁদে মানুষ যাচ্ছে, মঙ্গল গ্রহে মানুষ যাচ্ছে। মানুষ এই বিশ্ব, এই মহাবিশ্বকে জয় করার জন্য মানুষের কত চেষ্টা। তা আমরা কেন ঘরে বসে থাকবো? ঘর থেকে বেরোলে আমরা কত কিছু দেখি, তাই না? তবে আমাদের নিরাপত্তার কথাও কিন্তু মাথায় রাখতে হবে। ঘর থেকে বের হইলেই হবে না, ঘর থেকে ঘরে বসেও আমরা জ্ঞান চর্চা করতে পারি, আমরা পড়াশোনা করতে পারি, পড়াশোনা করে আমরা জ্ঞান চর্চা করতে পারি। ঘরে বসে আমরা বিশ্ব জগৎটাকে আমরা কিন্তু দেখতে পারি। যার যেভাবে সুযোগ থাকে সে সেভাবে জ্ঞানের চর্চা করবে, তাহলে জগৎ দেখা। জগৎ দেখা মানে দৌড়ে গিয়ে শুধু দেখতে হবে চারপাশ, তা না। আমরা বই পড়লেও তো অনেক কিছু আমরা জানতে পারি। মনের চোখ দিয়ে আমরা দেখি, মনের চোখ দিয়ে দেখা কত সহজ।
আমরা যা চিন্তা করব আমরা তাই দেখতে পাবো, তাই না? তোমরা যখন বড় হবে তখন তোমরা একটু একটু করে আরো বড় হবে, আরো দেখবে, আরো বড় হবে, আরো দেখবে। তবে তোমাদের সংকল্প থাকতে হবে যে আমি বিশ্বটাকে দেখব, আমি জয় করব। বিশ্বটাকে দেখা মানে শুধু বিশ্বটাকে চোখ দিয়ে দেখা না, মানে আমি বড় হলে আমি বড় বড় কাজ করব, এই স্বপ্নটা। কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে, এত বীর মারা যাচ্ছে। 30 লক্ষ শহীদ হয়েছে আমাদের এই বাংলাদেশটা স্বাধীন করতে। কেন তারা এই দেশটাকে স্বাধীন করার জন্য এতগুলো মানুষ প্রাণ দিল? যুদ্ধ করে, কেউ সরাসরি যুদ্ধ করে প্রাণ দিয়েছে, নানান জনে নানানভাবে, কেউ শিকার হয়েছে, হ্যাঁ, এরকম নানানভাবে প্রাণ দিয়েছে। যারা যুদ্ধ করে সম্মুখ যুদ্ধে সরাসরি প্রাণ দিয়েছে তারা দেখো দেশটাকে কত ভালোবাসে। এই দেশটাকে ভালোবেসেই তারা জেনে শুনে প্রাণ দিয়েছে। কিসের আশায় করছে তারা? বরণ মরণ যন্ত্রণাকে। মরণ যন্ত্রণাকে তারা কেমন করে বরণ করছে, মানে গ্রহণ করে নিচ্ছে। হাওই চড়ে যায় যেতে চন্দ্রলোকে অসীমপুরে, শুনবো আমি ইঙ্গিত কোন মঙ্গল হতে আসছে উড়ে। এই যে চাঁদে যাওয়া, মঙ্গল গ্রহে যাওয়া, মহাশূন্যে পাড়ি জমানো কেমন করে হচ্ছে? তাহলে আমরাও পারব। আমরা এখন এটা সংকল্প করব, আমরা জয় করব, যে কিছু আমরা জয় করব। শুধু মঙ্গল গ্রহে যেতে হবে, চাঁদে যেতে হবে এমন নয়। তুমি তোমার জীবনে বড় বড় কাজে তোমার জীবনকে নিবেদন করবে, সেটাই হচ্ছে জয় করা, পরের মঙ্গল করা। যারা ডাক্তার হচ্ছে তারা হাজার হাজার রোগীর সেবা দিয়ে যাচ্ছে, এটা এক ধরনের জয়। পাতাল ফেড়ে নামবো নিচে, উঠবো আবার আকাশ ফুড়ে। একবার আমি পাতালে চলে যাব, আবার আমি আকাশ ফুড়ে উড়ে যাব, মানে আমি বড় বড় কাজ করব, বিশ্ব জগৎ দেখব আমি আপন হাতের মুঠোয় পড়ে। বিশ্ব জগৎ কখন হাতের মুঠোয় আসে? আমাদের এখন প্রযুক্তির যুগ। এই যে আমাদের একটা মুঠোফোন, এটার মধ্যেও তো বিশ্বজগৎ আছে। এইটার ভিতর দিয়ে আমরা বিশ্বের সাথে আমরা যোগাযোগ করতে পারি, আমরা জ্ঞান সাধনা করতে পারি, বড় বড় কাজ করতে পারি। এটা কি বলছে? বিশ্বজগৎ জয় করা, হাতের মুঠোয় আনা, মানে কি আমার অধীনে নিয়ে আসা। আমি সব কিছু জানবো, যে যত বেশি জানবে তত বেশি তার হাতের মুঠায় এসে পড়ে। জ্ঞানের রাজ্য হাতের মুঠায় নিয়ে আসা, বিশ্বজগৎকে জয় করা। তো কবিতাটি খুবই সুন্দর একটি কবিতা, আমরা কবিতাটি পড়তেও ভালো লেগেছে, আর আমাদের কবি সম্পর্কেও আমরা জানলাম। আমরা এবার কবিতার কিছু কিছু শব্দ আছে তো কঠিন, তাই না? সব কয়টার অর্থ তোমরা জানো না। তারপর শব্দগুলো যে যুক্ত বর্ণ থাকে সেগুলো আমরা একটু দেখে নেই, কোন কোন শব্দগুলো কঠিন মনে হচ্ছে। আমি এখানে তোমাদের সুবিধার জন্য লিখে রেখেছি বদ্ধ। এখানে বদ্ধ মানে কি? বন্ধ। বদ্ধ হচ্ছে বন্ধ। আমি একটু সহজ করে লিখি, ন ধ। আমি যুক্ত বর্ণটাকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। এই ন ধ। আর এখানে কিন্তু আছে দ, এখানে আমি লিখে দ যোগ ধ। শব্দের অর্থ কিন্তু একই। বদ্ধ আমরা লিখি তখন দ এর সাথে ধ যুক্ত করে দিই। আবার এটার অর্থ যে বন্ধ, সেখানে ন ধ, একই কথা। আমরা যেখানে যুক্ত বর্ণ পাবো সেটা আমরা ভেঙে শিখে নেব। আর আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবশ্যই আমরা যে বর্ণগুলো লিখব সেগুলি মাত্রা আমরা অনুসরণ করব, সঠিক মাত্রা অনুসরণ করব।
আমাদের এই যে 50টা বর্ণ আছে, বাংলা ভাষার 50টি বর্ণ আছে। এই 50টি বর্ণের মধ্যে 10টি বর্ণ আছে, তার উপরে কোনো মাত্রা নেই। মাত্রা তো জানো, এই যে আমি উপরে টানটা দিয়েছি মাত্রা। এই 50টি বর্ণের মধ্যে 10টি বর্ণের উপরে কোনো মাত্রা হবে না। যেমন আমরা যদি উ লিখি, আমরা কি উপরে মাত্রা দেই? উ, ইয়, অনুসার, বিসর্গ, চন্দ্রবিন্দু, এগুলি আমরা মাত্রা ছাড়া লিখি। খণ্ডত 10টি আছে মাত্রা ছাড়া। তুমি যদি মাত্রা ব্যবহার করো তাহলে তোমার ভুল হবে। আমরা সঠিক পদ্ধতিতে বর্ণ লেখা শিখব। এই দেখো, আমি ধয়ে কিন্তু পূর্ণ মাত্রা দেই নাই, আমি দিয়েছি অর্ধেক মাত্রা। দয়ে আমি পূর্ণ মাত্রা দিয়েছি। তো এইরকম অর্ধমাত্রার সংখ্যা আছে 8টি। প, মূর্ধন্য ন, তালব্য স, ধ, খ, গ, এগুলি থ, এগুলি হচ্ছে প। 8টি বর্ণ আছে অর্ধমাত্রা। এখন অর্ধমাত্রার জায়গায় আমি যদি পূর্ণ মাত্রা দিয়ে ফেলি তাহলে কিন্তু আমার লেখাটা ভুল হলো, তাই না? এই যে দেখো, আমি দয়ে পূর্ণ মাত্রা দিয়েছি, এই ধয়ে অর্ধমাত্রা দিয়েছি। আর দেখো আমি ধটা কিভাবে লিখেছি, ধটা এই যে অংশটা, এই অংশটা মাত্রার নিচে থাকবে, এভাবে লিখতে হবে। হ্যাঁ, মাত্রার নিচে থাকবে। আমি যদি এই রকম করে লিখি সেই ধটা হবে না। ছোট্ট এবং আমার প্রিয় শিক্ষার্থী, আজকে তোমরা ধ লেখাটা শিখো। আর মাত্রা 8টা বর্ণের মধ্যে অর্ধমাত্রা, 10টা বর্ণের মধ্যে মাত্রা ছাড়া, আর 32টা বর্ণের পুরা মাত্রা। আমি তোমাদের কাছে এই করব, এই কথাটি আমি আজকে বলছি যে এই বিষয়টা তোমরা আজকেই শিখে ফেলবে। খুঁজে খুঁজে বের করে তুমি নোট করো, কোনটা পূর্ণ মাত্রা, কোনটা অর্ধমাত্রা, কোনটা মাত্রা ছাড়া, শিখে পেলাম। এবং এখনই যদি অভ্যাস না করো, তোমাদের এই অভ্যাসটা কিন্তু থেকেই যাবে। এইটা কিন্তু ভুল, এইটা সঠিক। এই অংশটা নিচে থাকবে, মাত্রা নিচে থাকবে, এখানে থাকবে, কখনোই উপরে উঠবে না। কিন্তু তোমরা এক টানে উপরে তুলে দাও, এটা কিন্তু ভুল। আচ্ছা, শিখতে শিখতেই আমরা অনেক কিছু শিখে ফেলব। একটা শব্দ যখন আমরা বিশ্লেষণ করব, তখন আমরা শব্দটির অর্থ জানব, শব্দটির ভিতরে যে যুক্ত বর্ণটি থাকে সেটি আমরা শিখব, এবং বর্ণগুলো লেখার যে স্টাইল সেটাও আমরা শিখব। তারপর জগৎ, জগৎ হচ্ছে পৃথিবী। আবার মহাজগৎও আছে, মহাবিশ্ব, মহাজগৎ, পৃথিবী ছাড়াইয়া অনেক, এটা কোনো সীমা নেই। মহাবিশ্বের কোনো সীমা পরিসীমা নেই। তবে জগৎ বললে আমরা বুঝি পৃথিবী। এখানে আছে খণ্ডত। খণ্ডত তো দেখো কোনো মাত্রা নেই। যুগান্তর, যুগের পর যুগ। যুগ মানে 12 বছরে এক যুগ, যুগের পর যুগ, যুগান্তর। ঘূর্ণিপাকে, ঘুরপাক, চক্রাকারে ঘুরপাক খাওয়া। এই যেমন মানুষের জীবনযাত্রারও একটা চক্র আছে, হ্যাঁ, ঘূর্ণিপাক আছে। যুগের পর যুগ মানুষের এই যে জীবন চক্র, এই যে মানুষের আবিষ্কার, নেশা, হ্যাঁ, অ্যাডভেঞ্চার, এত এত কিছু মানুষ করছে, কিভাবে করছে তোমাদেরও তো মনে আসে, তাই না? বরণ মরণ যন্ত্রণা। আচ্ছা, ঘূর্ণিপাকটা মধ্য থেকে আমি তোমাদের দেখাই। এখানে কিন্তু দীর্ঘ উ, ঘর নিচে কি দীর্ঘ উ, ঘ কিভাবে লিখতে হবে? পূর্ণ মাত্রা। আর এটা হচ্ছে দীর্ঘ উ, দীর্ঘ উ, ঘরের নিচে আছে। তারপর আরেকটা বর্ণ আছে মূর্ধন্য ন।
মূর্ধন্য নটা এইভাবে অর্ধমাত্রায় লিখতে হবে। ঘূর্ণি পাকে। এরপর আসি বরণ মরণ যন্ত্রণা। এটা হচ্ছে বরণে মূর্ধন্য ন, ঘূর্ণি পাকে মূর্ধন্য ন, যন্ত্রণাতে মূর্ধন্য ন। যন্ত্রণাতে আমরা দেখি, যন্ত্রণা তো বুঝোই ব্যথা, বরণ করছে মরণ যন্ত্রণাকে। এই যে আমাদের দেশে এত এত বীর পুরুষ মুক্তিযুদ্ধে মারা গিয়েছেন, তারা তো স্বেচ্ছা, তারা জানে যুদ্ধ করতে গেলে আমার জীবন রক্ষা অনিশ্চিত, আমি মরেও যেতে পারি। জেনে শুনেই তারা দেশটিকে ভালোবেসে দেশটিকে রক্ষা করার জন্য তারা কি করলো, যুদ্ধে গেল এবং তারা বরণ করে নিল, গ্রহণ করে নিল মরণ যন্ত্রণাকে, মৃত্যুর যন্ত্রণাকে তারা বরণ করে নিল। বরণ মরণ যন্ত্রণা, মৃত্যুর ব্যথাটাকে তারা বরণ করে নিল। দেখো যন্ত্রণার মধ্যে কি আছে, ন ত র, ন যোগ ত যোগ র, যন্ত্রণা। এখানে তিনটা বর্ণ আছে, ন ত র, তিনটি বর্ণ। যে শব্দটির যে বর্ণটি তোমাদের কাছে কঠিন মনে হবে সেটিকে তোমরা ভেঙে বিশ্লেষণ করে সঠিক নিয়মে লেখো এবং শেখো, সহজ হয়ে যাবে। যন্ত্র ন ত র, তিনটি বর্ণ এখানে আছে। তারপরে দেখো চন্দ্রলোকের অসীমপুরে। চন্দ্রলোক, চন্দ্র মানে চাঁদ, চন্দ্রলোক মানে চাঁদের এলাকা। সেই এলাকাটা আমাদের কাছে অচিন, আমরা চিনি না, আমরা জানি না। যারা অ্যাডভেঞ্চারে বের হয়, যারা কোনো কিছু আবিষ্কারের জন্য বের হয়, তারা কিন্তু অচিনপুরে পাড়ি জমায়। তারা জানে না তাদের ওই গন্তব্যের মধ্যে কি আছে, কি বিপদ আছে। তারা শুধু জানার নেশায়, তারা আবিষ্কারের নেশায় তারা এগিয়ে যায় চাঁদের দেশে। এই জন্যই তারা গিয়েছিল। আমরাও যাব নাকি, বড় হলে আমরাও যাব। চন্দ্রলোকের অসীমপুর, চাঁদের এলাকায় আমাদের কাছে অসীম, কিন্তু সেখানেও আমরা যাব এবং আমরা সংকল্প করছি আমি বদ্ধ ঘরে থাকবো না, বিশ্ব ভ্রমণে বের হব। প্রয়োজনে চাঁদে যাব, প্রয়োজনে মঙ্গল গ্রহে যাব, অথবা আরো অনেক অনেক জায়গায় আমরা যেতে পারি, আমরা যদি আমাদের নিজেকে সেভাবে তৈরি করি। এরপরে আছে দেখো এই শব্দগুলি, ইঙ্গিত। ইঙ্গিত হচ্ছে ইশারা। ইশারা তোমাদের যে আমরা যে অনেক কিছু ইশারা ভাষা আছে, হ্যাঁ, ইশারা ভাষা। আমরা যখন কাউকে ডাকি তখন আমরা হাতটাকে ইশারা করি, আবার যখন কাউকে দূরে যেতে বলি আমরা ইশারা করি। আমরা মুখে শব্দ না করে আমরা অঙ্গভঙ্গি দিয়ে আমরা ইশারা কথা বলি, ইঙ্গিত। মঙ্গল, মঙ্গল মানে হচ্ছে ভালো কাজ, কিন্তু তোমাদের এই কবিতায় মঙ্গল গ্রহের কথা বলা হয়েছে। মানুষের সবসময় অজানা কিছু যেন মানুষকে ডাকে, এটি হচ্ছে আসলে কৌতূহল। তুমি যা দেখতে পাচ্ছ না সেটাকে দেখার যে ইচ্ছা। যেমন আমরা যখন চাঁদের দিকে তাকাই তখন কিন্তু চাঁদের সৌন্দর্য আমাদের আকর্ষণ করে, ডাকে। যারা চাঁদে যাওয়ার মতো কাউকে কাউকে চাঁদে যেতে বলছে, যারা যেতে সক্ষম, এটাকে বলছে ইশারা। মঙ্গল গ্রহ আজকাল আমাদের বিশ্ববাসীকে ইশারায় রাখছে। বিশ্ববাসীর এখন আবিষ্কার করার ইচ্ছা মঙ্গল গ্রহে কি আছে। তোমরাও তো দেখো যে ছবি, বিভিন্ন ছবি, মঙ্গল গ্রহের মাটি কেমন, মানচিত্র তোমরাও দেখো। এই দেখা এবং যাওয়ার ইচ্ছা, এটাই যেন মঙ্গল ডাকছে, ইশারায় ডাকছে। সেই ডাকে সাড়া দিয়েই মানুষ আবিষ্কারের জন্য ছুটে যাচ্ছে দূর দূরান্তে। তারপর বিশ্বজগৎ, তার আগে আমি পড়িয়েছি জগৎ মানে পৃথিবী, বিশ্বজগৎ মানে মহাজগৎ, এই যে মহাবিশ্ব।
যেটির কোনো সীমা পরিসীমা নেই। এই মহাবিশ্বের মধ্যে আমাদের পৃথিবীটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর একটি ধূলিকণা মাত্র। আচ্ছা, এই শব্দগুলো, আচ্ছা ইঙ্গিত মঙ্গলের মধ্যে আমি একটু দেখাচ্ছি। এখানে চন্দ্রের মধ্যে যুক্ত বর্ণ আছে ন যোগ দ, দ যোগ র, এই যে এইভাবে এটার মধ্যে আছে তিনটি বর্ণ ন দ র। এখানে দেখো যে যুক্ত বর্ণ, এই যুক্ত বর্ণ ম যোগ গ, মঙ্গল ইঙ্গিত। বিশ্বের মধ্যে কি আছে? তালব্যস্যর সাথে ব, বিশ্ব। আচ্ছা, এই হচ্ছে আমাদের শব্দগুলো বিশ্লেষণ। আমরা শব্দের অর্থ না জেনে কখনোই আমরা পড়ব না। যেই শব্দটি কঠিন মনে হচ্ছে সেটির অর্থ জেনে নিব, তবেই আমাদের পড়াটা পরিপূর্ণ হবে, তাই তো? আচ্ছা, এই হচ্ছে শব্দের বিশ্লেষণ। তোমরা লিখবে, কিন্তু লেখার অভ্যাস করবে। যত লিখবে তত তোমার হাতের লেখা স্পষ্ট হবে, ভালো হবে, ততই তুমি শিখতে পারবে, মনে থাকবে। এরপরে তোমাদের এখানে কিছু ক্রিয়াপদের কথা আছে। ক্রিয়াপদ কাকে বলে তোমরা তো জানো, যে পদ দ্বারা কাজ করা বোঝায়। আমি পড়ি, ঘুমাই, খাই, বাংলা ব্যাকরণে কিন্তু ঘুমানো একটা কাজ। আমি হাঁটি, আমি খেলি, আমি বাজার করি, আমি রান্না করি, সবই কিন্তু ক্রিয়াপদ। যে পদ দ্বারা কাজ করা বোঝায় তাকেই বলে ক্রিয়াপদ, এটা মনে রাখবে। এই যে ক্রিয়ার আবার তিনটা কাল আছে। কাল মানে সময়। আমি খেলি, এটি হচ্ছে বর্তমান কাল। আমি খেলেছিলাম, অতীতকাল। আমি খেলে থাকবো, সেটা হচ্ছে ভবিষ্যৎ। এই তিনটি কাল সম্পর্কেও তোমাদের একটু জানতে হবে না? আমার প্রতিটা মুহূর্ত কিন্তু, এই যে সময়টা চলমান, প্রতিটা মুহূর্ত কিন্তু অতীত হয়ে যাচ্ছে। এই বর্তমান থেকে অতীতে হারিয়ে যাচ্ছে সময়। আবার যেটা আসছে সেটা ভবিষ্যৎ। আগে যা হতো সেটা অতীতকাল, এখন যা হচ্ছে বর্তমানকাল, যা হবে ভবিষ্যৎকাল। তোমার এই কবিতায় কিছু কালের উদাহরণ দেয়া আছে। যেমন আমি একটা উদাহরণ দেখিয়েছি তোমাদের। আমি খেলি, আমি খেলেছিলাম, আমি খেলি, তিনটা কাল। ক্রিয়াপদে তিনটা কাল। আর ক্রিয়াপদ মানে হচ্ছে কাজ করা। আমার প্রিয় শিক্ষার্থী, এই ক্রিয়াপদ এবং কাল আশা করি তোমরা বুঝতে পারছো। বুঝলেই তো হবে না, ক্লাস শেষে আবার একটু কি করতে হবে, একটু পড়াশোনা করতে হবে। আরেকটা জিনিস আছে, সেটি হচ্ছে সাধু ও চলিত রূপ। বাংলা ভাষার রূপ প্রধানত দুটি। আমরা যে লিখি, আমরা যে কথা বলি, আমরা যে ভাষা ব্যবহার করি, সেটার দুইটা রূপ আছে। একটা হচ্ছে সাধু ভাষা, আর একটা হচ্ছে চলিত ভাষা। বর্তমানে আমরা কিন্তু লেখার কাজে এবং কথা বলার কাজে আমরা কিন্তু চলিত ভাষাই ব্যবহার করছি। এই যে আমি বলছি, আমরা বর্তমানে চলিত ভাষা ব্যবহার করছি শব্দটাই চলিত রূপ। আর আমি যদি বলতাম আমরা বর্তমানে লেখার কাজে, লিখিবার কাজে, আমরা বর্তমানে লিখিবার কাজে যে ভাষার যে রূপটি ব্যবহার করিয়া থাকি তাহাকে বলে ভাষার সাধু রূপ। দেখেছ? এই কথাটাকে আমরা এই যে কথা বলছি, এগুলো কিন্তু চলিত রূপ। তাইলে সাধু রূপটা কেমন? একটু বড় বড় আমি পদ ব্যবহার করছি, বড় বড় রূপে। যেমন আমি বলছি করছি, সাধুতে করিতেছি। যারা চলিত রূপ, যাহারা সাধিত সাধু রূপ। আরেকটু কি বুঝিয়ে বলবো? এই যে বাক্যটি, এটি কিন্তু চলিত রূপ।
আমি এটাকে সাধু করি। আমি কি তোমাদেরকে এই কথাটি আবার বুঝাইয়া বলিব? এটি হচ্ছে চলিত রূপ, এটি হচ্ছে সাধু রূপ। আমি এই কথাটি তোমাদেরকে আবারও কি বুঝাইয়া বলিব? বুঝাইয়া বলিব সাধু। একেবারে সাধু ভাষা একসময় প্রচলন ছিল। লেখার কাজে মানুষ চলিত ভাষায় লিখত না। সাধু ভাষা মানে ভাব গম্ভীর ভাষায় তারা লিখত। এখন আর সেটি নেই, তবে তোমাদের জানতে হবে। তোমাদের বইতে একদম লেখা আছে, চার্ট করে লেখা আছে কোনটা সাধুরূপ কোনটা চলিত রূপ, সেটাও তোমাদের জানতে হবে। তো ক্রিয়াপদ এবং কাল জেনেছ, সাধুরূপ এবং চলিত রূপ ভাষার এই দুটি জানবে। আর কবিতাটির মূল বক্তব্যটা এটি সংকল্প। কিসের সংকল্প? পরিকল্পনা করা, মানুষ বড় কাজ করার স্বপ্ন দেখা, কৌতূহল থেকে মানুষ, জানার ইচ্ছা থেকে মানুষ এই সংকল্প করে, পরিকল্পনা করে। হ্যাঁ, বড় হয়ে তুমিও পরিকল্পনা করছো, বড় হয়ে সেই পরিকল্পনা মতোই তুমি একজন বড় মানুষ রূপান্তর হবে, বড় মানুষের রূপান্তর হবে, বড় বড় কাজ করবে, মানুষের মঙ্গল করবে। এটি হোক তোমার সংকল্প। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা ভালো থাকবে এবং ভালোভাবে পড়ায় মনোযোগী হবে। আল্লাহ হাফেজ।